এই ছেলেটা তার প্রেমিকার জন্য ৬ কোটি টাকা চুরি করে, কারণ তার প্রেমিকার ৬ কোটি টাকা ঋণের বোঝা ছিল, আর ওই টাকাগুলো পেত একজন মাফিয়া। প্রেমিকার জন্য চুরি করার কারণে ছেলেটার জীবনে আসতে থাকে একের পর এক বিপদ, এবং একটা সময় ছেলেটা জানতে পারে তার প্রেমিকা অন্য পুরুষের প্রতি আসক্ত। আজকের এই মুভিতে ভালোবাসা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ সবকিছুই আছে। সাসপেন্স আর টুইস্টে ভরা আজ আমি ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ফিদা মুভিটা এক্সপ্লেন করব। আজকের কাহিনীটা এতই সুন্দর যে আপনাদের ভালো লাগতে বাধ্য। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই একজন সাংবাদিক অস্বাভাবিক এক ব্যাংক ডাকাতির কথা বলে, আর এই ব্যাংক ডাকাতিটা করেছে একজন ইন্টারনেট হ্যাকার। এটা নিয়ে মুম্বাই পুলিশ খুব টেনশনে আছে, কারণ দুটো ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫.৫ বিলিয়ন টাকা হাতিয়ে নিয়েছে। সাংবাদিক আরও বলে তাদের সূত্র অনুযায়ী দুটো কোম্পানি মুম্বাই আন্ডারওয়ার্ল্ড ডন বাবু আন্নার, আর এই লোকটা তার অবৈধ কার্যকলাপের জন্য কোম্পানিগুলোকে একটা ফ্রন্ট হিসেবে ব্যবহার করে। এখন দেখার বিষয় পুলিশ কি সেই হ্যাকারকে ধরতে পারবে, না বাবু আন্নাকে তার অবৈধ ব্যবসার জন্য তাকেই ধরবে। আপনাদের কি মনে হয়? দেখতে থাকুন, জানতে পারবেন। এই যে লোকটাকে দেখছেন, এটাই সেই বাবু আন্না। সে খবরের কাগজ পড়ে হঠাৎ খুব রেগে ওঠে, আর খবরের কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে পাশে থাকা মদের বোতল নিয়ে নিজের গায়ে মদ ঢালতে থাকে, আর সেখানে থাকা লোকগুলোকে বলতে থাকে ম্যাচ দিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দিতে। কিন্তু লোকগুলো খুব ভয় পেয়ে যায়। তখন আন্না বলে, আমাকে জ্বালিয়ে দে, আমি একটা পাগলা কুকুর হয়ে গেছি, আমার টাকা সব লুট হয়ে গেছে। সে আরো বলে, বাবু আন্নার টাকা লুট করা এত সোজা নয়, আমিও দেখব এই টাকা লুট করে সে কোথায় খরচ করে। আন্নার দলের একজন লোক যার নাম গিরিশা, তার উপর ওই হ্যাকারটাকে ধরে আনার দায়িত্ব দেয়। এদিকে পুলিশেরও তো ঘুম নেই। এসপি সাহেব ওসিকে ফোন দিলে উনি বলে ৬ জন কম্পিউটার এক্সপার্ট সারা রাত ধরে সেই হ্যাকারকে খুঁজে বের করার চেষ্টা করছে। ওসি এসপিকে বলে কোনো সংবাদ জানতে পারলে তাকেই প্রথমে জানাবে। ওসি সাহেব যখন থানার ভেতরে ঢুকছিল তখনই চৌহান নামের এক পুলিশ অফিসারের সঙ্গে দেখা হয় ওসি সাহেবের। ওসি তার কাছে ইন্টারনেট ডাকাতির মামলার ব্যাপারে জানতে চায়। সে বলে তারা অপরাধীকে এখনো শনাক্ত করতে পারেনি। সেটা শুনে ওসি রেগে গিয়ে বলে, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, প্রত্যেকটা মিনিট আমি খুব চাপের মধ্যে আছি। এই হ্যাকার কোথায় লুকিয়ে আছে তা দ্রুতই খুঁজে বের করতে হবে। কাহিনী চলে যায় অন্যদিকে। এই যে স্মার্ট ছেলেটাকে দেখছেন, এর নাম জয় মালহোত্রা। সে আজ তার বন্ধু বান্ধবের সঙ্গে মজা করতে এসেছে। সে যখন তার বান্ধবীকে নিয়ে বাইকের পেছনে বসিয়ে যাচ্ছিল তখনই রাস্তায় সিগন্যাল পড়ে। জয় বাইক থামালে পেছনে বসা তার বান্ধবী একটা পত্রিকার দরদাম করতে শুরু করে, কিন্তু জয়ের চোখ তখন অন্য কিছু খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে কিছু পায়রা উড়ে গেলে সে এক অপরূপ মেয়েকে দেখতে পায়। প্রথম নজরেই প্রেমে পড়ে যায় মেয়েটার, কিন্তু মেয়েটা তার গাড়িতে উঠে চলে যায়। এদিকে যে সিগন্যাল পড়ে গেছে জয় সেটা খেয়ালই করে না। তাহলে এবার বলুন তো কি হতে চলেছে? ঠিকই ধরেছেন, এখানে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সাথে সাথে ট্রাফিক পুলিশ এসে জয়কে আটকায়। জয় বারবার বলে আমাকে যেতে দাও, মেয়েটা চলে যাবে। পুলিশ তখন জয়ের লাইসেন্স দেখতে চায়। জয় বারবার যেতে চায়, কিন্তু ট্রাফিক মামাও নাছোড়বান্দা, লাইসেন্স না দেখে ছাড়বেই না। এরপর লাইসেন্স দেখিয়ে যখন সে সেখান থেকে বেরিয়ে আসে তখনই জয়ের পেছনে বসা বান্ধবী যার নাম সোনিয়া, সে বুঝতে পারে জয় একটা মেয়ের জন্য এসব কাণ্ড ঘটিয়েছে। তাই সে রেগে তার বাইক থেকে নেমে যায়। জয় তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে শুধু ওই মেয়েটাকে স্বপ্নেই ভাবে, আসলে সে ওখানে ছিল না। এসব কথা বলতে বলতে জয় সোনিয়ার পিছু পিছু মেয়েদের চেঞ্জিং রুমে ঢুকে পড়ে। সোনিয়া চেঞ্জিং রুমে যখন কাপড় চেঞ্জ করছিল তখন জয় বাইরে দাঁড়িয়ে তার দেখা ওই মেয়েটার কথা বলতে থাকে। এরপর তারা যখন একসাথে এক্সারসাইজ করছিল তখন জয় বারবার সোনিয়াকে ওই মেয়েটার কথাই বলতে থাকে। তখন সোনিয়া বলে, জয়, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি সেটা রিজেক্ট করেছি। কেন জানো? আমি এখনো অপেক্ষা করছি। জয়কে দেখিয়ে বলে, এই স্টুপিড ছেলেটা কবে আমাকে প্রপোজ করবে সেটার। সোনিয়ার কথা শুনে জয় বলে, ঠিক আছে, অপেক্ষা করতে থাকো। এ কথা শুনে সোনিয়া রেগে গিয়ে জয়ের মুখ চেপে ধরে বলে, তোমার দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নেই। এই কথা শুনে জয় হাসতে থাকে। সোনিয়া সেখান থেকে চলে গেলে জয় বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু ও তো আমার হৃদয়ে আছে। জয় এবার ঘুমিয়েও ওই মেয়েটাকে স্বপ্নে দেখে।
জেগে আপন মনে হাসতে থাকে। হঠাৎ বাইরে শোভাযাত্রার শব্দ পেলে জানালা খুলে বাইরে তাকিয়ে দেখে ওই শোভাযাত্রার মধ্যে তার সেই স্বপ্নের রানী হেঁটে যাচ্ছে। সে চিৎকার করে তাদেরকে থামতে বলে তাদের কাছে যাওয়ার জন্য দৌড় দেয়, কিন্তু অতিরিক্ত তাড়াহুড়ায় বেখেয়ালে সে তার পায়ে খুব জোরে ব্যথা পায়। এরপর সে কোনো রকম উঠে লিফটের কাছে আসে, কিন্তু লিফট ততক্ষণে নিচে চলে গেছে। তাই সে লিফটের অপেক্ষা না করে পায়ের ব্যথা নিয়েই সিঁড়ি বেয়ে নামতে থাকে। কিন্তু দুঃখের বিষয় সে নামার আগেই তার স্বপ্নের রানী ট্যাক্সি করে সেখান থেকে চলে গেছে। তারপরেও জয় পা খোঁড়াতে খোঁড়াতে শোভাযাত্রার মধ্যে ঢুকে মেয়েটাকে খুঁজতে থাকে। মেয়েটাকে না পেয়ে জয়ের গুরুজির কাছে জিজ্ঞেস করে এই শোভাযাত্রাটা কোথা থেকে এসেছে। গুরুজি তাকে সিং সভা গুরুদ্বারের নাম বলে। এদিকে সেই মেয়েটা যার নাম নেহা ভার্মা, সে মন্দিরে এসে আপন মনে প্রার্থনা করে। সে তার প্রার্থনার মধ্যে বলে তার মনের ইচ্ছা পূরণ করার কথা। কিন্তু কি তার মনের ইচ্ছা, দেখতে থাকুন, এটাও জানতে পারবেন। নেহা তার প্রার্থনা শেষ করে মন্দির থেকে বেরিয়ে তার জুতো খুঁজে পায় না। সে এদিক সেদিক তার জুতো খুঁজতে থাকে। তখন হঠাৎ জয় তার জুতো এগিয়ে দিয়ে বলে এই আশায় যাতে সে যাকে ভালোবাসে তাকে যেন খুঁজে পায়। এই কথা শুনে নেহা খুব খুশি হয়ে যায় আর জয়কে বলে তুমি যদি মন থেকে কাউকে চাও তাকে অবশ্যই পাবে। এই কথা শুনে জয়ও খুব খুশি হয় এবং তার দিকে জুতো জোড়া বাড়িয়ে দিয়ে পরে নিতে বলে। নেহা খুশি মনে জুতো পরে সেখান থেকে চলে যায় আর জয় তার চলে যাওয়ার পদচিহ্নের দিকে তাকিয়ে হাসতে থাকে। পরদিন সকালে নেহা নাস্তা বানাচ্ছিল, তখন হঠাৎ করে তার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে একটা ছেলে হাতে ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা তার কাছে জিজ্ঞেস করে যে সে নেহা কিনা। এরপর সে ফুলের বুকেটা তার হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আবারও একটা ফুলের বুকে আসে। কে পাঠিয়েছে জানতে চাইলে ছেলেটা বলতে পারে না। দুটো ফুলের বুকে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকাকালীনই আবার কলিং বেলটা বেজে ওঠে। নেহা দরজা খুলে দেখে এবার আরো অনেক বড় একটা বুকে তার কাছে এসেছে আর তার পেছন থেকে বেরিয়ে আসে জয়। নেহা তো জয়কে দেখে অবাক হয়ে যায়। সে জানতে চায় এটা গুরুদুয়ার থেকে পাঠিয়েছে কিনা। জয় তখন বলে না, তুমি বিশ্বাস করো আমি যখন তোমাকে প্রথমবার দেখেছি তখন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি। নেহা কিছু বলতে চাইলে জয় তাকে থামিয়ে দিয়ে বলে আমি জানি কোনো মেয়ের পক্ষে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কোনো সমস্যা নেই, তবে 2 ঘন্টার বেশি সময় আমি দিতে পারবো না, কারণ আমি আর অপেক্ষা করতে পারছি না। জয় বলে তাহলে 2 ঘন্টা পরে আমাদের দেখা হচ্ছে। তার কথা শুনে নেহার হাসি পায়। তখন জয় বলে 2 ঘন্টা পর তুমি আমার গায়ে হাত রেখে বলবে তুমি আমাকে ভালোবাসো। এই কথা বলে জয় সেখান থেকে চলে যাচ্ছিল। আবার ফিরে নেহাকে বলে তুমি না খুব সুন্দর। এরপর একটা পার্টির অনুষ্ঠান দেখানো হয়। জয় সোনিয়াকে বলে আমি আজ তাকে বলে দিয়েছি যে আমি তাকে ভালোবাসি। জয় সোনিয়াকে আরো বলে আমি তাকে 2 ঘন্টা ভাবার সময় দিয়েছি। সোনিয়া শুনে অবাক হয়ে যায়। জয় বলে আমি তাকে ছাড়া 2 ঘন্টার বেশি বাঁচতে পারবো না। আমি জানি সে এখানে আসবে আর আমাকে জড়িয়ে ধরে বলবে সে আমাকে ভালোবাসে, কিন্তু সোনিয়া তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। জয় এবার তার কল্পনার রাজ্যে নেহাকে নিয়ে সাঁতার কাটতে থাকে। সোনিয়ার ধাক্কা খেয়ে সে আবারও বাস্তবে ফিরে আসে। আসলে তখন পার্টি শেষ হয়ে গিয়েছিল আর বাস্তবে নেহাও সেখানে আসেনি। সোনিয়া তখন জয়কে বলে তুমি ভেবেছিলে সে আসবে, তোমাকে জড়িয়ে ধরবে, কিন্তু আসলে সে কখনোই আসবে না, কারণ তুমি একটা স্টুপিড ছেলে আর তোমার প্রেমে একটা স্টুপিড মেয়েই পড়তে পারে, আর সেটা হলাম আমি। এই কথা শুনে জয় হাসতে থাকে। এরপর সোনিয়া আর জয় সেখান থেকে চলে যায়। কিন্তু জয়ও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে ঠিক রাত 3টায় নেহার বাড়ির কলিং বেল বাজাতে থাকে। নেহা ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখে জয়। নেহা এত রাতে তাকে দেখে অবাক হয়ে যায়। জয় তাকে বলে আমি 9টা থেকে তোমার অপেক্ষা করছিলাম, তুমি আসোনি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। নেহা তার কথা শুনে তাকে পাগল বলে এবং তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে নেহা একটা রেস্টুরেন্টে এই কাহিনীটা তার এক বান্ধবীকে বলছিল। সবকিছু শুনে তার বান্ধবী বলে তুই যাই বলিস না কেন, ছেলেটা মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। তাছাড়া এই জামানায় এমন প্রেমে খুঁজে পাওয়া যাবে না। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই জয় সেখানে চলে আসে। নেহার বান্ধবী তাকে দেখে বলে ছেলেটা তো আসলেই অনেক সুন্দর। জয় তখন নেহার কাছে এসে বলে আমি জানি আমি খুব খারাপ, কাল রাতে আমি তোমাকে ডিস্টার্ব করেছি, আসলে তোমার কথা ভাবলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু নেহা তাকে পাত্তা না দিয়ে ওয়েটারের কাছে বিল চায়। ওয়েটার বিল দিলে জয় বলে আমি হয়তো অনেক খারাপ, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা মিথ্যা নয়, আমি এটা প্রমাণ করার জন্য সবকিছু করতে পারি। নেহা এসব শুনে একটু হাসি দিয়ে বলে ঠিক আছে, তাহলে বলো আমার জন্য 4 তারা এনে দিতে পারবে? সব থেকে উঁচু পাহাড় থেকে লাফিয়ে পড়তে পারবে? হয়তো তোমার জীবনও ত্যাগ করতে পারবে, তাই না?
নেহার কথা শুনে জয় বলে, তুমি যদি তাই চাও তাহলে আমি এটাও করতে পারবো। নেহা তখন বলে, খুব ভালো, তাহলে তুমি কিসের জন্য অপেক্ষা করছো? এই বলে নেহা সেখান থেকে যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ জয় নেহার সামনে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, আমি তোমার প্রেমে পাগল ছিলাম, তাই এখন আমি তোমার জন্য মরতে যাচ্ছি। সেটা শুনে নেহা হাসতে হাসতে বলে, ঠিক আছে, বেস্ট অফ লাক, বলেই সেখান থেকে চলে যায়। তবে নেহা সবকিছু মিথ্যে ভাবলেও জয় কিন্তু সত্যিই তাকে ভালোবাসে। তাই সে বাড়ি ফিরে একটা ছুরি দিয়ে তার হাতে লেখে, আই লাভ ইউ নেহা। এরপর সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে যায়। আপনাদের কি মনে হয় জয় কি সত্যিই মারা যাবে? দেখতে থাকুন, পিকচার তো অভি বাকি হে মেরে দোস্ত। জয় ঘুমের ওষুধ খেয়ে ফ্লোরে পড়ে থাকে। তখন তার বাড়িতে এক বয়স্ক কাজের লোক তাকে দেখে। এদিকে সোনিয়া খবর পেয়ে সোজা নেহার বাড়িতে গিয়ে তাকে বলে, তুমি নিজেকে কি মনে করো? তুমি দেখতে সুন্দর, তাই বলে কারো জীবন নিয়ে খেলার কোনো অধিকার তোমার নেই। আমি এই পর্যন্ত জয়কে এতটা অসহায় কখনো দেখিনি। সোনিয়া নেহাকে বলে, তুমি কি জানো জয় যখন 9 বছর বয়স তখন তার বাবা মা মারা যায়। তার বাবা মা না থাকার পরেও সে 9 বছর থেকে নিজে পরিশ্রম করে উন্নতি করতে শুরু করে, আর আজ তোমার জন্য তার জীবনটা শেষ হতে বসেছে। নেহা তার কথা বুঝতে না পেরে বলে, মানে কি বলছো তুমি? সোনিয়া বলে, হ্যাঁ, আমি ঠিকই বলছি। জয় অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খেয়েছে। সে আত্মহত্যা করার চেষ্টা করেছে। ওর যদি কিছু হয়ে যায় তাহলে এর জন্য তুমি দায়ী থাকবে। এই কথা শুনে সোনিয়ার সঙ্গে নেহা হসপিটালে ছুটে যায়। সোনিয়া সেই বৃদ্ধ কাজের লোককে বলে, গোবিন্দ কাকা, ডক্টর কি ওষুধগুলো পেয়েছে? তখন সেখানকার ডক্টর এসে বলে, আপনারা এখন রিল্যাক্স করতে পারেন, কারণ আমি ওষুধের ক্রিয়া নষ্ট করে দিয়েছি। সোনিয়া জয়ের সাথে দেখা করতে চাইলে ডক্টর তাকে বলে, মনে হয় না সকালের আগে তার জ্ঞান ফিরবে, তাই এখন তার সঙ্গে দেখা করে কোনো লাভ নেই। কথা শুনে সোনিয়া ডাক্তারকে ধন্যবাদ জানায়। পরদিন সকালে জয় চোখ খুললেই তার কেবিনে ফুলের বুকে দেখতে পায়। জয় খেয়াল করে দেখে ফুলের বুকের পেছন থেকে নেহা বেরিয়ে আসছে। তাকে দেখে জয় তো অবাক। নেহা তখন বলে, তুমি সত্যি পাগল, আমি ভাবতেও পারিনি আমার জন্য কেউ এমনটা করতে পারে। কেউ আমাকে এতটা ভালোবাসে। এত ভালোবাসার পরেও যদি আমি তাকে প্রত্যাখ্যান করি তাহলে তো এই পৃথিবীতে আমার থেকে পাগল আর কেউ হবেই না। এজন্য সে জয়কে আই লাভ ইউ বলে। সেই সাথে আরো বলে, এই কথা আমি এর আগে কাউকে বলিনি। আমি আজ বুঝতে পারছি আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি জানি এটা তাড়াহুড়ো করে হয় না, তাই আমিও তোমার জন্য অপেক্ষা করব। আমি তোমাকে ভাবার জন্য 2 সেকেন্ড সময় দিলাম। এই কথা বলে সে জয়কে জড়িয়ে ধরে আবারও আই লাভ ইউ বলে। জয়ও তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর তারা হারিয়ে যায় এক অজানা জগতে। জয় খুবই খুশি। সে শুয়ে শুয়ে মোবাইলে নেহার ছবি দেখছিল। তখনই সোনিয়া পাশ থেকে এসে বারবার জয়কে ডাকতে থাকে। জয় তখন বলে, জানো সোনিয়া, নেহার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমি সময়ের তেমন একটা পরোয়াই করি না। এখন আমার মাঝে মাঝে মনে হয় সময়টা উড়ছে, আবার মাঝে মধ্যে মনে হয় এটা থেমে গেছে। 1 ঘন্টা পর আমি নেহার সঙ্গে দেখা করতে যাব, কিন্তু দেখো ঘড়ির কাঁটা যেন একদম নড়ছেই না। এই কথা শুনে সোনিয়া বলে, এরকম করলে কি হবে? জয় তখন বলে, কিছুই হবে না। আমি 1 বছর কঠোর পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করে ওকে বিয়ে করব। তারপর 7-8টা বাচ্চা নিয়ে নেব, আর বাচ্চাগুলোকে গল্প শোনার জন্য তোমার কাছে পাঠাবো। সোনিয়া তখন বলে, ঠিক আছে, আমি তাহলে তাদের আয়া হব, কিন্তু আমার কাছে তাদের পাঠাতে গেলে তোমাকে তো অনেক খরচ করতে হবে। এই কথা শুনে জয় বলে, মানে? সোনিয়া তখন তাকে বলে, আমি লন্ডনে চলে যাচ্ছি আর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে জয়ের মন খারাপ হয়ে যায়। সে সোনিয়াকে বলে, বিয়ে করার জন্য লন্ডনে কেন যেতে হবে? তুমি তো এই দেশেও বিয়ে করতে পারো। তুমি চাইলে আমি এ ব্যাপারে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারি। জয়ের মুখে এই কথা শুনে সোনিয়ার চোখ দুটো ছলছল করে ওঠে। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। পারবেই বা কি করে? সেই ছোটবেলা থেকে তো সোনিয়া তাকে ভালোবাসে। তাই সে বলে, আসলে আমি এই শহরে থাকতে চাই না, কারণ এই শহরের প্রত্যেকটা কোনায় কোনায় তোমার সাথে আমার স্মৃতি জড়িত। আমি তোমার থেকে দূরে চলে যাব। আমাকে এখনই উঠতে হবে, না হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। জয় কিছু বুঝে ওঠার আগেই সোনিয়া যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। এটা দেখে জয় বলে, তুমি কি এখনই চলে যাবে? আর এখনই যাবে যখন আমাকে বলনি কেন? তাহলে চলো আমি তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। জয়ের কথা শুনে সোনিয়া বলে, আমি একাই যেতে পারবো, দয়া করে আমার যাওয়াটা আরো কষ্টকর করে তুলো না। এই কথা শুনে জয় তাকে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুব মিস করব। সোনিয়া আর নিজেকে ধরে রাখতে পারে না। সেও জয়কে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ। এই কথা বলে সে জয়কে ছেড়ে দিয়ে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর জয় মন খারাপ করে তার দিকে চেয়ে থাকে। আসলে বিদায়ের সময়টা সবসময় হয়তো কষ্টের হয়। তো যাই হোক, জয় বাইক নিয়ে এরপর নেহার বাড়ির সামনে গিয়ে দেখে কিছু গুন্ডা টাইপ লোক নেহাদের বাড়ির থেকে বের হচ্ছে। এটা দেখে জয়ের মনে একটু খারাপ লাগে। তাই সে দৌড়ে নেহার বাসায় ঢুকে দেখে বাসার দরজাটা খোলা।
আর বাড়ির ভেতরের জিনিসপত্রগুলো সব তছনছ করা। এসব দেখে জয় নেহাকে চিৎকার করে ডাকতে থাকে। পাশের রুমের দরজা খুলে সে দেখে নেহা সুইসাইডের চেষ্টা করছে। জয় অনেক কষ্টে তাকে বাঁচায়। তখন নেহা বলে, জয়, তুমি জানো না তুমি একজন অপরাধী মেয়ের প্রেমে পড়েছ। তার কথা শুনে জয় অবাক হয়ে বলে, অপরাধী? নেহা তখন কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা বেঁচে নেই, কিন্তু সে আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়ে গেছে। জয় আসল ঘটনা জানতে চায়। নেহা তখন বলে, আমার বাবা ওই গুন্ডাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু সে টাকাটা শোধ করার আগে এই দুনিয়া ছেড়ে চলে যায়, তাই এখন ওরা আমার পিছু নিচ্ছে। এতদিন পর্যন্ত ওরা শুধু আমাকে হুমকি দিয়ে যাচ্ছিল, কিন্তু আজ ওরা বলে গেছে 3 দিনের মধ্যে টাকা ফেরত না দিতে পারলে ওরা আমাকে উঠিয়ে নিয়ে যাবে। জয় বলে, তারা বললেই কি সেটা হয়ে যাবে নাকি? নেহা বলে, তুমি ওদেরকে চেনো না, ওরা নেকড়ের মতো, আমি ওদের হাতে পড়তে চাই না। এই বলে সে কান্না করতে থাকে। জয় তার কাছে এসে বলে, তুমি কি একবারও ভেবে দেখেছো তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? জয় নেহাকে চিন্তা করতে নিষেধ করে আর জানতে চায় ওই লোকগুলোকে সে কোথায় পাবে। নেহা তখন জয়কে বলে, তুমি ওদেরকে চেনো না, ওরা খুবই ডেঞ্জারাস। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি ওদের ঋণ পরিশোধ করার জন্য। জয় তাকে থামিয়ে দিয়ে বলে, আমি সত্যিই তোমাকে সাহায্য করতে পারবো, আমার কাছে 2.5 মিলিয়ন টাকা আছে। নেহা তখন বলে, তোমার ওই কয় টাকাতে কিছুই হবে না, তারা 60 মিলিয়ন টাকা পায়। এই বলে নেহা কাঁদতে থাকে। জয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, কিছুই হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি সব দিক সামলে নেব। জয় সিদ্ধান্ত নেয় সে তার ফ্ল্যাটটা বিক্রি করে দেবে, তাই সে ক্রেতা দেখাতে শুরু করে। প্রথম লোকটা ফ্ল্যাটের বিভিন্ন সমস্যার কথা বলে তাকে 80 লক্ষ টাকা দিতে চায়। নেহা জয়কে ফ্ল্যাটটা বিক্রি করতে নিষেধ করে, কিন্তু জয় উল্টো তাকে চিন্তা করতে নিষেধ করে দেয়। এরপর দ্বিতীয় লোকটা 50 লক্ষ টাকা দিতে চায়। জয় তাতে রাজি হয় না। এরপর আসে তৃতীয় কাস্টমার। জয় এবার সরাসরি কাস্টমারের কাছে 60 মিলিয়ন চেয়ে বসে। তার কথা শুনে লোকটা হাসতে হাসতে বলে, 60 মিলিয়ন টাকা জোগাড় করতে গেলে তো তোমাকে ব্যাংক ডাকাতি করতে হবে। আসলে লোকটা ঠাট্টার ছলে বলেছিল, কিন্তু জয় সেটা সিরিয়াসলি নিয়ে নেয়। নেহা শুনে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? জয় বলে, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ তোমার আর আমার দুজনের বাড়ি মিলিয়েও যদি বিক্রি করি তাও 2 কোটির বেশি হবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কাল সকালে ব্যাংকে যাব। সব শুনে নেহা জয়ের কাছে জানতে চায় যে সে কোন ব্যাংকে যাবে। জয় বলে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। জয় এবার নেহাকে বুঝিয়ে বলে, আমি জানি আমি যেটা করতে চাচ্ছি সেটা ভুল, কিন্তু এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। মাত্র 2 দিনে 60 মিলিয়ন টাকা জোগাড় করা কিভাবে সম্ভব তুমিই বলো। আমি জানি এটা করতে গিয়ে হয়তো আমি মারাও যেতে পারি। এই কথা শুনে নেহা রেগে কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠে চলে যায়। জয় তাকে থামালে নেহা বলে, তুমি বোঝো না, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? জয় তখন নেহাকে বলে, ঠিক আছে, তাহলে ব্যাংক ডাকাতি ক্যান্সেল। কিন্তু জয় ঠিকই পরদিন সেই ব্যাংকে গিয়ে সবটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে। এসব নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ জয় খেয়াল করে বিক্রম নামের একটা লোক একবারে 7 কোটি টাকা ব্যাংক থেকে তুলছে। আর এত বড় অ্যামাউন্ট দিতে পেরে ব্যাংক কর্তৃপক্ষও খুব খুশি। লোকটা যখন টাকার ব্যাগটা নিয়ে গাড়ির দিকে যাচ্ছিল তখন জয় ভাবে এই লোকটার কাছ থেকে যেভাবেই হোক সে টাকাগুলো লুট করবে। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। জয় লোকটাকে ফলো করতে করতে তার বাড়িতে চলে আসে। বাড়িটা চিনে জয় সেখান থেকে ফিরে যায় আর রাতের বেলা আবার সেই বাড়িতে ফিরে আসে। খুব সাবধানে এসে বাড়ির মধ্যে ঢুকে দেখে লোকটা ঘুমাচ্ছে। এরপর সে একে একে সব ঘর তল্লাশি করতে থাকে, কিন্তু এখানে ঘটে এক অন্য ঘটনা। অন্ধকারের মধ্যে কেউ একজন তাকেই আঘাত করে অজ্ঞান করে ফেলে। সকালবেলা জয়ের যখন জ্ঞান ফেরে তখন সে তার হাতে হ্যান্ডকাফ দেখতে পায়। হ্যান্ডকাফটা খোলার চেষ্টা করে কিন্তু পারে না। জয় সামনে তাকিয়ে দেখে একজন লোক একটার পর একটা কাচের বোতল ভেঙে যাচ্ছে। এটা সম্ভবত তার ফাইটিং প্র্যাকটিস হবে। লোকটা কাচের বোতলগুলো ভাঙতে ভাঙতে কাচের একটা টুকরো তার হাতে গেঁথে যায়। হাত থেকে কাচের টুকরোটা বের করে সে এসে জয়কে ইশারা করে তার নাকে রক্ত দেখায় আর বলে, তুমি মনে হয় একজন শিক্ষিত ছেলে, এখানে কেন এসেছো? জয় তখন বলে সে চুরি করার জন্য এসেছে। এরপর জয় তাকে সমস্ত সত্যিটা বলে দেয় যে সে আসলে ডাকাতি করার জন্য ব্যাংকে গিয়েছিল। সে আরো বলে, আমি তোমাকে টাকা তুলতে দেখেছি, তখন ভেবেছিলাম ওই টাকাগুলো তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। লোকটা জয়ের এসব কথা শুনে তার হাতের হ্যান্ডকাফ খুলে দিয়ে বলে, ব্যাংক ডাকাতি করা খুব সহজ, তাই না? এরপর সে জয়কে ভেতরে আসতে বলে এবং যেতে যেতে জিজ্ঞেস করে, তোমার যদি জীবন চলে যেত তাহলে কি করতে? জয় বলে, তাতে কোনো সমস্যা নেই, এটা করতে পারলে আমার কাছে 60 মিলিয়ন টাকা তো থাকতো। লোকটা তখন ব্রেকফাস্ট করতে করতে বলে, তোমার এত টাকা দরকার কেন? জয় বলে, আমি আপনাকে বলার প্রয়োজন মনে করছি না, কারণ এটাই আমার সমস্যা। লোকটা বলে, ঠিক আছে, পুলিশ আসুক, তাদের কাছে বললেই হবে। তার কথা শুনে জয় খুব চিন্তায় পড়ে যায়। সে তাকে সবটা খুলে বলবে কি না সেটা বুঝতে পারছিল না। এরপর লোকটা তাকে জুস অফার করে।
জয় প্রথমে খেতে চায় না, কিন্তু লোকটা তাকে জোর দিয়ে খেতে বলে। জয় তখন মনে করে সে হয়তো লোকটাকে সব বলতে পারে, তাই সে বলে, আজ থেকে 6 মাস আগে নেহার সঙ্গে প্রথম দেখা হয়েছিল আমার। এরপর সে নেহার ব্যাপারে লোকটার কাছে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে লোকটা বলে, বাহ, বেশ ইন্টারেস্টিং। এরপর সে হঠাৎ করে বলে ওঠে, 60 মিলিয়ন আমি তোমাকে দেব। তখন জয় বলে, তাহলে বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি? লোকটা বলে, তোমার জীবন। লোকটা আরো বলে, এসব দিতে তো তুমি পরোয়া করো না, তাই না? জয় আসলে তার কথার কিছুই বুঝতে পারছিল না। লোকটা তখন জয়কে বলে, তুমি আগে ভেবে দেখো, কারণ আমার কথা শোনার পর তুমি আর এখান থেকে ফিরে যেতে পারবে না। তখন জয় তাকে থামিয়ে দিয়ে বলে, আমি যে কোনো কিছু করতে প্রস্তুত, তার জন্য আমার টাকাটা 24 ঘন্টার মধ্যেই দরকার। লোকটা তখন বলে, তুমি কি এই সবটা ভেবে বলছো? জয় বলে, হ্যাঁ। লোকটা বলে, তাহলে শোনো, তুমি নিশ্চয়ই ইন্টারনেট ডাকাতির কথা শুনেছ? জয় বলে, হ্যাঁ শুনেছি। বাবু আন্নার অ্যাকাউন্ট থেকে 5.5 বিলিয়ন টাকা চুরি করা হয়েছিল, তাই না? লোকটা বলে, হ্যাঁ। আর এখন ওই 60 মিলিয়ন টাকার জন্য তোমাকে ওই কম্পিউটার হ্যাকার বলে প্রমাণ করতে হবে। এরপর সে আরো বলে, এতে করে বাবু আন্নার হাতে ধরা পড়ার বা মারা যাওয়ার ভয় থেকে আমি মুক্তি পাবো, কারণ আমি সেই কম্পিউটার হ্যাকার। আমার নাম বিক্রম সিং। টাকার লোভে আমি অপরাধ করেছি, কিন্তু অপরাধটা করার পর আমার মানসিক শান্তি, ঘুম সব হারিয়ে ফেলেছি। বিক্রম জয়কে বলে, তুমি তো 60 মিলিয়নের জন্য তোমার জীবনটা হারাতে বসেছিলে, এখন তো শুধু সাজা ভোগ করলেই হয়ে যাবে। জয়কে চিন্তিত দেখে বিক্রম বলে, আমি তোমাকে 70 মিলিয়ন দেব। জয় এবার তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু বলে, আমার 70 মিলিয়নের দরকার নেই, আমার 60 মিলিয়ন হলেই হবে। বিক্রম তাকে স্যারেন্ডার করতে বলে, কিন্তু জয় নাছোড়বান্দা, সে টাকা না নিয়ে কোনো কিছুই করবে না। তাই বিক্রম আগে তাকে টাকাটা দিয়ে দেয়। জয় টাকাগুলো নিয়ে নেহাকে দিয়ে ওই গুন্ডাদের মুখে ছুঁড়ে মারতে বলে। নেহা তখন বারবার তার কাছে জিজ্ঞেস করতে থাকে, সে এক রাতের মধ্যে এতগুলো টাকা কোথায় পেল, সে কি সত্যি ব্যাংক ডাকাতি করেছে? কিন্তু জয় বলে সে নেহাকে দেওয়া কথা রেখেছে। নেহা তাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ। জয় তখন নেহার হাতে একটা আংটি পরিয়ে দিয়ে বলে, যে কোনো পরিস্থিতিতে এই আংটিটা সবসময় তোমার কাছে রাখবে। এরপর বিক্রমের কথা মতো ঠিক 5:30টায় জয় সাইবার ক্যাফেতে প্রবেশ করে, কারণ সেই সময় বেশিরভাগ লোকই থাকবে। বিক্রম তাকে বলে দিয়েছিল ঢুকেই খালি আসনটাতে বসতে, আর সেখানে কি কি করতে হবে বিক্রম আগে থেকেই তাকে শিখিয়ে দিয়েছিল। জয় সেখানে বসে ল্যাপটপ ওপেন করতেই পুলিশ এসে তাকে ধরে ফেলে। জয় ধরা পড়তেই বিক্রম আন্নার কাছে ফোন করে জানায় যে ইন্টারনেট হ্যাকার ধরা পড়েছে, সেই সাথে এটাও জানিয়ে দেয় যে তাকে কাল কোর্টে পেশ করা হবে। আন্না এই কথা শুনে দ্রুত বাইরে এসে দেখে তার লোকেরা সব ক্রিকেট খেলছে। বাবু আন্না তাদের হাত থেকে ব্যাটটা কেড়ে নিয়ে যার উপরেই হ্যাকারকে ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে পিটিয়েই মেরে ফেলে, আর বলতে থাকে, তোদের আগে পুলিশ ওই হ্যাকারকে ধরলো কিভাবে? এরপর সেখানে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে, কাল ওই হ্যাকার কোর্টে উঠবে না, হ্যাকারকে আমি এখানে দেখতে চাই। পরদিন জয়কে কোর্টে তোলা হচ্ছিল, তখনই কোর্টের সামনে আন্নার লোকেরা গোলাগুলি করে জয়কে ছাড়িয়ে নেয়। কিন্তু পুলিশের হাত থেকে বাঁচা এতটাও সহজ নয়। পুলিশ আন্নার লোকেদেরকে মারতে শুরু করে, আর সেই সুযোগে জয় পালিয়ে নেহার বাসায় চলে যায়। আর এবারই গল্পে আসে এক নতুন টুইস্ট। জয় গিয়ে দেখে নেহা সেখানে একা নেই, সাথে বিক্রমও আছে, তাও আবার খুবই ঘনিষ্ঠ অবস্থায়। জয় ওদের দুইজনকে একসাথে দেখে কি বলবে বুঝে উঠতে পারছিল না। তখন বিক্রম আর নেহা একে একে তাদের রিলেশন, স্ক্যাম, জয়কে ঠকানোর সবকিছু বলতে থাকে। আর এসব শুনে জয় যেন অবাক হয়ে যায়। তারা জয়ের সামনে রোম্যান্সও করে, আর তখনই পুলিশ এসে দরজায় ঘা দেয়। বিক্রম তাকে বলে, আমাদের ড্রিঙ্কস শেষ হওয়া পর্যন্ত তোমার কাছে সুযোগ আছে, তুমি যদি এর মধ্যে এখান থেকে পালাতে পারো তাহলে পালাও। জয় জানালা দিয়ে পালাতে যায়। যাওয়ার আগে বিশ্বাসঘাতক নেহার দিকে একবার ঘৃণার চোখে তাকায়। জয় চলে গেলে বিক্রম দরজা খুলে পুলিশকে বলে তারা কিছুই দেখেনি। এদিকে পুলিশ জয়কে দেখে তার পিছু নেয়। একসময় ধস্তাধস্তিতে অসাবধানতায় পুলিশের পায়ে গুলি লাগে। জয় ভয় পেয়ে আবার পালিয়ে ট্রেনে উঠে পড়ে, কিন্তু সেখানেও শান্তি নেই। নেহার স্মৃতি যেন তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তার হাত কেটে লেখা সেই আই লাভ ইউ নেহা কথাটা দেখে তার কষ্ট যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। তাই সে ট্রেনের দরজার কাছে এসে দাঁড়ায়। তখন পুলিশ তাকে দেখে গুলি করে দেয়, আর সে ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায়। এদিকে বিক্রম আর নেহা তাদের রোম্যান্স এবং বিলাসিতায় ব্যস্ত। দেখতে দেখতে 2 মাস পার হয়ে যায়। বিক্রম আর নেহা ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ একটা ফোন আসে। নেহা ফোন রিসিভ করলে ওপার থেকে বলে, তোমার 60 মিলিয়ন পেয়েছো, নতুন জীবনের জন্য অভিনন্দন। নেহা খুব ভয় পেয়ে বিক্রমকে ডেকে তোলে,
কিন্তু বিক্রম ফোনটা রিসিভ করতেই ফোনটা কেটে যায়। নেহা জয়ের কথা বলে বিক্রম বলে, জয় তো মারা গেছে আজ 2 মাস হচ্ছে। কিন্তু নেহার মনে এক অজানা আতঙ্ক কাজ করে। সকালে সে আলমারি থেকে ড্রেস বের করে খাটের উপর রেখে স্নান করতে যায়, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ফিরে এসে দেখে ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। আর জয়ের দেওয়া সেই আংটিটার কথা মনে আছে আপনাদের? সেটাই ওই ড্রেসের উপর রাখা। এসব দেখে নেহা খুব ভয় পেয়ে যায়। তখনই কলিং বেলটা বেজে ওঠে। নেহা বিক্রমকে ডাকতে ডাকতে দরজা খুলে খুব ভয় পেয়ে যায়, কারণ জয় প্রথম দিন যেভাবে তাকে বুকে দিয়ে চমকে দিয়েছিল ঠিক সেভাবেই কেউ বুকে পাঠিয়েছে। তবে এবার বুকের ভেতর থেকে জয় নয় বিক্রম বের হয়। আসলে বিক্রম যে কখন বাইরে গেছে সেটা নেহা জানেই না। বিক্রম তাকে মনে করিয়ে দেয় যে আজ তাদের 4 বছরের অ্যানিভার্সারি। আসলে সময়টা কিভাবে চলে গেল সে বুঝতেই পারেনি। তখন নেহা তাকে জিজ্ঞেস করে ড্রেসটা সে চেঞ্জ করেছে কিনা, সাথে আংটির কথাটাও জিজ্ঞেস করে। কিন্তু বিক্রম বলে সে তো বাইরে ছিল, এসবের কিছুই সে জানে না। নেহা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি কাল রাতে তোমাকে বলেছি জয় ফিরে এসেছে। বিক্রম তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয় আর বলে, আমরা এখানে আছি সেটা কেউ জানে না। কিন্তু নেহা কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে বলে জয় বেঁচে আছে। পরদিন সকালে বিক্রম আর নেহা একটা ক্যাসিনোতে যায়। তখন জয় বিক্রমের কাছে ফোন দিয়ে বলে, স্যার আমার 60 মিলিয়নের খুব দরকার। আপনার মন তো অনেক বড়, আমি নেহাকে বাঁচাতে চাই। আমি টাকাটা দিতে কখন আসব? কিন্তু মজার বিষয় হলো নেহা বিক্রমের সামনেই ছিল। বিক্রম তখন বলে, আমি জানি তুমি কখনোই আমার সামনে আসবে না। একবার তুমি শুধু আমার সামনে আসো, তোমার সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। বলেই বিক্রম ফোনটা কেটে দেয়। এরপর তারা বাড়ি ফিরে আসে। বিক্রম যখন রুমের লাইটটা জ্বালায় তখন নেহা বিক্রমের ছবির দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, কারণ বিক্রমের ছবিতে ফুলের মালা দেওয়া ছিল, যেমনটা কেউ মারা গেলে দেওয়া হয়। তখন বিক্রমও বুঝতে পারে নিশ্চয়ই জয় বেঁচে আছে, আর সে বেঁচে থাকলে তাদেরকে বাঁচতে দিবে না। তাই যেভাবেই হোক জয়কে খুঁজে বের করে তাকে মেরে ফেলতে হবে। জয় তার বাসায় ঢুকে যখন লাইটটা জ্বালায় তখন কিছু বুঝে ওঠার আগেই বিক্রম তাকে আঘাত করে। আসলে বিক্রম জয়ের লোকেশন খুঁজে বের করেছে। এখানে দুজনের মধ্যে তুমুল মারামারি হয়। একটা পর্যায়ে উপর থেকে জয়কে বিক্রম তার গাড়ির উপর ফেলে দেয় এবং জয় অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে একজন লোক এসে জয়কে হসপিটালে নিয়ে যায়। বিক্রমও নাছুর বান্দা, সে এবার খুঁজতে খুঁজতে পৌঁছে যায় হসপিটালে। এরপর সে আন্নাকে ফোন করে কম্পিউটার হ্যাকারের কথা জানিয়ে দেয়। আরো বলে সে এখন এলিজাবেথ হসপিটালে আছে। এদিকে নেহার টেনশন আর নিজের মধ্যে অপরাধ বোধে অসুস্থ হয়ে পড়ে। সব সময় সে আতঙ্কের মধ্যে থাকে। বিক্রম সেটা বুঝতে পেরে তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করে, কিন্তু নেহা কিছুতেই এটার মধ্যে থেকে বেরোতে পারছিল না। বিক্রম নেহাকে ঘুরতে নিয়ে বের হয়। তখন নেহার খুব ঠান্ডা লাগে। তখন বিক্রম তার জন্য ভেতর থেকে একটা সোয়েটার আনতে গেলে ফিরে এসে দেখে নেহা সেখানে নেই। সে পাগলের মতো নেহাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার হদিশ পায় না। আসলে জয় নেহাকে কিডন্যাপ করে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসেছে। জয় তখন নেহাকে চিৎকার করে বলতে থাকে, তুমি আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছো। তুমি যদি একবার তোমার আর বিক্রমের সম্পর্কের কথা বলতে তাহলে আমি তোমাদের জীবন থেকে সরে আসতাম। এত বড় বিশ্বাসঘাতকতা তুমি আমার সঙ্গে কেন করলে? এরপর জয় রেগে নেহাকে টেনে হিঁচড়ে একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রাখে, যেখানে চারপাশে ছিল শুধু মানুষের কঙ্কাল। এদিকে বিক্রম খুঁজতে খুঁজতে জয়ের কাছে এসে পৌঁছায়। সে জয়কে নেহার ব্যাপারে জিজ্ঞেস করলে জয় তাকে বলে এখনো সে জীবিত আছে, কিন্তু 2 ঘন্টা পর কি হবে বলতে পারছি না। বিক্রম তখন রেগে গিয়ে বলে, তুমি আমার কাছে কি চাও? জয় বলে, তোমার গ্রেফতার। তোমার সব অপরাধ স্বীকার করে পুলিশের কাছে স্যারেন্ডার করো। বিক্রম জয়ের কথায় রাজি হয়ে যায়, কিন্তু শর্ত দেয় নেহাকে ছেড়ে দিতে হবে, আর নেহার সঙ্গে সে শেষবারের মতো একবার দেখা করবে। জয়ও তার কথায় রাজি হয়ে যায়, আর সে বিক্রমকে নিয়ে সেই ধ্বংসস্তূপের কাছে চলে আসে। কিন্তু এখানে ঘটে আরেক ঘটনা। আন্না তাদের আগেই সেখানে পৌঁছে তার লোকজনকে দিয়ে নেহাকে ঝুলিয়ে রেখেছেন। এটা দেখে তো তারা অবাক। এরপর আন্না জয়কে বলে, তাহলে তুমিই সেই হ্যাকার, এবার বলো আমার টাকাগুলো কিভাবে দেবে? জয় বলে, হ্যাকার আমি নই। এরপর বিক্রমকে দেখিয়ে বলে, এই হচ্ছে হ্যাকার, আমার কাছে কোনো টাকা নেই। প্রথমে বিক্রম সবটা অস্বীকার করে, কিন্তু একটা পর্যায়ে আন্নার বন্দুকের মুখে সবকিছু স্বীকার করে নেয়। এরপর আন্না কম্পিউটার দেখিয়ে বলে সেই কাজটা কি করে করেছে সেটা তাকে দেখাতে। বিক্রম যখন কম্পিউটারে আবার সেই হ্যাকিং প্রসেস করছিল তখনই আন্না অবাক হয়ে যায়। বিক্রম তাকে বলে, প্রসেস চলছে, 4-5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ওদিকে নেহা বেচারি ঝুলছে। তাই বিক্রম আর জয় নেহাকে বাঁচানোর জন্য আন্নার লোকেদের সাথে ফাইট করে। একটা পর্যায়ে আন্না মারা যায়।
এরপর আবার শুরু হয় জয় এবং বিক্রমের ফাইট। এক পর্যায়ে জয় বিক্রমের গলা চেপে ধরে, তখন নেহা পেছন থেকে এসে জয়কে আঘাত করে। এরপর বিক্রমকে বলে জয়কে মেরে ফেলতে। বিক্রম পাশে একটা পিস্তল পেয়ে জয়ের দিকে গুলি ছুটতে থাকে। একসময় পিস্তলের গুলি শেষ হয়ে যায় আর জয় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। হঠাৎ জয় একটা পিস্তল দেখতে পেয়ে সেটা নিয়ে বিক্রমের দিকে তাক করে বলে, তুমি আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছো, তাই আমিও আজ তোমাকে শেষ করে দেব। এই বলে জয় বন্দুকটা ঘুরিয়ে নেহার মাথায় গুলি করে দেয়। নেহা তখন মাটিতে লুটিয়ে পড়ে আর বিক্রম চিৎকার করে নেহাকে ডাকতে থাকে। জয় তখন বলে, আমি একদম ঠিক করেছি, ও একদিন আমাকে ছেড়ে দিয়েছিল আর আজ তোমাকেও ছেড়ে চলে গেল। এই বলে জয় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।